যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তা চুক্তি নিয়ে ধোঁয়াশা। শুল্কের বাইরেও বেশ কিছু শর্ত অস্বস্তিতে ফেলেছে বাংলাদেশকে। নানা মহলে আলোচনা এখন শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তা চুক্তি। দেশটি থেকে ফিরে তাই সেই বিষয়ে বিস্তারিত কিছু বলায় অপারগতা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টাও। তবে শুল্কের বাইরেও বেশ কিছু শর্ত অস্বস্তিতে ফেলেছে বাংলাদেশকে। এমন অবস্থায় জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে সতর্কতার সাথে এগুনোর পরামর্শ বিশেষজ্ঞদের। মইনুল হাসানের রিপোর্ট। Bangladesh is 74%. So you see what's going on. মাস তিনেক ধরে আলোচনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক পাল্টা শুল্কের পাগলামি, যা দারুণভাবে চিন্তায় ফেলেছে বাংলাদেশকেও। তবে এপ্রিলের পর থেকে গেল 3 মাসে খুব একটা উদ্যোগ না থাকলেও শেষ দিকে তথাকথিত দৌড়ঝাঁপ বেড়েছে সরকারের। কিন্তু তারপরও খুব একটা লাভ হয়নি যুক্তরাষ্ট্রে গিয়ে 2 দফা বৈঠকেও। 3 মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। ফিরে এসে সোমবার সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা আশাবাদী হওয়ার মতো কোনো খবর দিতে না পারলেও স্পষ্ট করেন গোপনীয় কিছু চুক্তি বা শর্তের বিষয়ে। আমাদের এই বিষয়ে যেটাকে এনডিএ বলে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে। সো এগ্রিমেন্ট রিলেটেড কোনো প্রশ্নের জবাব আমরা এখানে দিব না। তবে কি সেই গোপন শর্ত, তা নিয়ে আলোচনা এখন নানা মহলে। একাধিক সূত্র বলছে, কর অশুল্ক বাধা বিনিয়োগের বাইরে বড় আকারে সামনে আসছে চীনা সামরিক পণ্য আমদানি কমানো, যা বাড়াতে হবে যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া বিমান ও যন্ত্রাংশ আমদানির পাশাপাশি এলএনজির ক্ষেত্রে করতে হবে দীর্ঘমেয়াদী চুক্তি। বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় নিরাপত্তা ও সামগ্রিক স্বার্থ রক্ষায় এগোতে হবে সতর্কতার সাথে। তবে সত্যিকার অর্থে আমরা যখন জিওপলিটিক্যাল টেনশন দেখি, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার যখন সিকিউরিটি ইন্টারেস্টের কথা বলে, তখন এটা কিন্তু বাংলাদেশের বাইরেও অন্যান্য থার্ড কান্ট্রি বা গ্রুপসকে তারা ইন্ডিকেট করতে পারেন। সেটা যেহেতু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ইস্যু বলতে যেটা বোঝায়, তো সেটা থাকলে অনেক সময় হয়তো আমাদের জন্য সেগুলো প্রতিপালন করাটা অত্যন্ত দুঃসাধ্য হতে পারে। ন্যাশনাল ইন্টারেস্টের কনটেক্সটে আমি মানতে পারবো, ছাড় দিতে পারবো, আমি সর্বোচ্চ ছাড় দিব, কিন্তু ন্যাশনাল ইন্টারেস্ট বা খুবই সেন্সিটিভ ন্যাশনাল ইন্টারেস্ট সেগুলোকে জলাঞ্জলি দিয়ে নয়। জাহাজ নির্মাণ ও শিপিং খাতের প্রসারে যুক্তরাষ্ট্রের পছন্দমতো উদ্যোগ নেওয়ার শর্ত আছে আলোচনায়। এছাড়া ঔষধ, কৃষি, পরিবেশ সহ 13 খাতে অশুল্ক বাধা দূর করতে দেয়া হয়েছে বেশ কিছু শর্ত। শ্রম অধিকার, আমদানি সনদ, মেধাস্বত্ব আইন, সেবা খাত ও বিনিয়োগ সংক্রান্ত জটিলতা কমানোর উদ্বেগও আছে মার্কিন প্রশাসনের দিক থেকে। তার কোনটা পারবে বাংলাদেশ, কোনটা পারবে না, এটা এই মুহূর্তে বলাটা খুব ডিফিকাল্ট। মার্কেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটার সাথে অর্থনৈতিক ইমপ্লিকেশন জড়িত, আমাদের সামনের দিনের গ্রোথ জড়িত, এক্সপোর্ট পোটেনশিয়াল জড়িত এবং ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি জড়িত। সুতরাং আমাদেরকে এখানে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। শুল্কের ব্যালেন্স, পাশাপাশি নন শুল্ক যে বিষয়গুলো আছে, ট্রেডের বাইরে যে বিষয়গুলো আছে, এর ভিতরে একটা ব্যালেন্স তৈরি করাটা খুবই কঠিন কাজ মনে হচ্ছে আমার কাছে। কিন্তু আমি আশা রাখতে চাই যে আমাদের যারা নেগোশিয়েটার এখন নেগোশিয়েট করছেন, তারা হয়তো তাদের দক্ষতা, তাদের প্রজ্ঞা দিয়ে হয়তো শেষ পর্যন্ত একটা উইন উইন সিচুয়েশন আনবেন। এরই মধ্যে 3য় দফা বৈঠকের আবেদন জানিয়ে রেখেছে বাংলাদেশ, যদিও এখনও সাড়া দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। ডলারের দরপতন ঠেকাতে আবারও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তথ্য অনুযায়ী এই দফায় কেনা হবে 31 কোটি 30 লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। সেখানে বলা হয়, 121 টাকা 50 পয়সা দরে 22টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই পরিমাণ অর্থ কেনা হবে, যা যুক্ত হবে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এর আগে গেল রোববার 17 কোটি ডলার বাজার থেকে কিনে নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। রপ্তানিকারক এবং প্রবাসীদের কথা চিন্তা করেই বাজার মূল্য ধরে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। উল্লেখ্য, চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় বেশ খানিকটা কমে যায় ডলারের দাম। নীতি সুদহারের নিম্ন সীমা 50 বেসিস পয়েন্ট কমিয়ে 8.5 থেকে 8% নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয় নিয়ন্ত্রক সংস্থা। এতে বলা হয়, নীতি সুদহার করিডোরের নিম্ন সীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি এইচডিএফ শতকরা 8.50% হতে 50 বেসিস পয়েন্ট কমিয়ে 8% পুনর্নির্ধারণ করা হয়েছে। মুদ্রানীতি কাঠামোর সুদহার করিডোরের আওতায় আন্তঃব্যাংক মুদ্রা বাজারের কার্যক্রম আরও গতিশীলীকরণ এবং তারল্য ব্যবস্থাপনা সুসংহত করতে এই পরিবর্তন আনা হয়েছে। আজ থেকে এই নির্দেশনা কার্যকর হবে, তবে অপরিবর্তিত থাকবে নীতি সুদহারের ঊর্ধ্বসীমা।
প্রকাশ্যেই বদলির আদেশ ছিঁড়ে ফেলার জেরে এবার এনবিআরের আরও 14 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, যার মধ্যে রয়েছেন সংস্কারের নামে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতিও। মঙ্গলবার ভিন্ন ভিন্ন আদেশে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেন। চলমান আন্দোলনের মধ্যে গেল 21 ও 22 জুন এসব কর্মকর্তাদের বদলির আদেশ জারি করা হয়। তবে আদেশের বিপরীতে কোনো কর্মকর্তাই নতুন কর্মস্থলে যোগ না দিয়ে কলম বিরতি কর্মসূচি পালন করেন। এর আগে 6 জনকে বাধ্যতামূলক অবসর এবং সাময়িক বহিষ্কার করা হয়। আওয়ামী লীগ আমলে নেয়া সব দেশি বিদেশি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ আমলে লুটপাটের অন্যতম বড় ক্ষেত্র ছিল বিদ্যুৎ খাত। বিশেষ আইনের মাধ্যমে স্বজনপ্রীতি আর রাজনৈতিক পরিচয়ের আড়ালে অনৈতিক সুবিধা দেওয়া হয় বড় একটি গোষ্ঠীকে, যার ফলে গেল 1.5 দশকে দামের বাড়তি চাপে ভুগতে হয় গ্রাহকদের। অন্যদিকে ক্যাপাসিটি চার্জ বাবদ ব্যয় হয় 1.25 লাখ কোটি টাকার ওপর। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্বে এসে উদ্যোগ নেয় এই খাতের অনিয়ম অনুসন্ধানের। সে ধারাবাহিকতায় বেশ কিছু চুক্তির পর্যালোচনা শুরু করেছে বিশেষ কমিটি। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদন দেয়া হয়েছে সভায়। তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যেটা এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে পরিচিত করি, এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার, এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। যেটা ওই এখানে একটা লিগ্যাল ব্যাপার আছে, তো আইনি ব্যাপার আছে, চুক্তির ব্যাপার, একতরফা তো চুক্তি সে করা যাবে না। এটা এদিনের বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা জানান, আগস্টে ফের শুরু হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচি। এর আওতায় মোট 6 মাসে 15 টাকা কেজি দরে 55 লাখ পরিবারকে দেয়া হবে 30 কেজি করে চাল। 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। তারপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। উপদেষ্টা আরো জানান, বন্যার সংখ্যা মাথায় রেখে সরকারিভাবে 4 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। আগাম প্রস্তুতি হিসেবে আমরা 4 লাখ মেট্রিক টন চাল সরকারিভাবে আমদানির জন্য করছি। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে এদিন প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদনও দেয়া হয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে। এছাড়া অনুমোদন দেয়া হয় এলএনজি আমদানির ক্রয় প্রস্তাব। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দুদিন বিরতি দিয়ে আবারও আগুন ঝরছে কাঁচামরিচের দামে। মানভেদে প্রতি কেজি যা উঠেছে 400 টাকায়। বিক্রেতারা জানান, আমদানির প্রভাবে সামান্য দাম কমলেও কাটেনি সরবরাহ সংকট। তবে বৈরী আবহাওয়ায় খুব একটা প্রভাব নেই অন্য সব সবজির দরে। বৈরী আবহাওয়া কিংবা পণ্যের অস্বাভাবিক দাম কিছুতেই থমকে থাকে না পণ্যের বাজারে নিত্যদিনের ব্যস্ততা। বৃষ্টিতে নষ্ট হয়েছে দেশি মরিচের গাছ, ভরসা এখন ভারত থেকে আমদানি করা মরিচে। এমন পরিস্থিতিতে চাহিদা ও যোগানের পার্থক্যের মাঝে ঝাল বেড়েছে পণ্যটির। ঢাকার বাজারে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 400 টাকা কেজি দরে। আজকে কাঁচামরিচ কিনতে এসে তো আমি পুরাই হতাশ। 400 টাকা কাঁচামরিচের কেজি। বৃষ্টির জন্য খেতে আমাদের দেশি যে মরিচটা ওইটা মাইর খাইছে, তো দেশি মরিচটা তেমন পাচ্ছে না, এই জন্য ইন্ডিয়ান মরিচটা আর কি আনে বিক্রি করা হচ্ছে। তবে সরবরাহ স্বাভাবিক রয়েছে সব ধরনের সবজির। পটল, ঢেঁড়স, করলা, লাউ সহ বেশিরভাগ পণ্যের দাম 40 থেকে 60 টাকার মধ্যে। দাম নিয়ে সাধারণের স্বস্তি আর অস্বস্তি যেন মিলেমিশে একাকার। পটল মোটামুটি আছে 50-60 টাকার ভিতরে, কিন্তু অন্যান্য জিনিস ওই দিকে দেখলাম অনেক বেশি নেওয়া যায় না। যে যেমন পারতেছে সেইভাবে ওইভাবে সিন্ডিকেট করে টাকাটা নিয়ে নিচ্ছে। রোডে বিভিন্ন ধরনের প্রবলেম আছে, গাড়িতে চাঁদা দিতে হচ্ছে। এটা এই সব কস্ট এই তরকারির উপরে বা সবজির উপরে যে পড়তেছে, যেটা আলটিমেটলি আমাদের কাঁধে এসে পড়তেছে। আইনের প্রয়োগ অবশ্যই, আর তাছাড়া মানুষকে আরও বেশি সচেতন করার জন্য ক্যাম্পেইন করা দরকার। মানুষ যে নিজে ভেজাল করতেছে, নিজে খারাপ কাজ করতেছে, এই কাজটা আরেকজনও তার উপর করতেছে। এদিকে কোনোভাবেই কমছে না চালের দাম। ক্রেতাদের দাবি, আইনের প্রয়োগ আর নিয়মিত তদারকি না থাকায় নানা অজুহাতে সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। আপনার যে মালটা বাড়বো ওই মালটা আমার গুডাউনে থাকতে, আমদানি থাকতে হবে, ঠিক আছে। আমি যখনই বাজার পারবো ওইটা তখনই ফালাই দেবো মার্কেটে।
তখন মার্কেটে ছাড়তে হবে, তখন মার্কেট তার বাড়তে পারবে না। অজুহাতে গেড়া করলে আমরা দীর্ঘদিন ধরে পড়ে আছি, কারণ যার ভেতরে মৃত্যুর ভয় নেই, যে যেতে হবে, সৎকর্ম করে যেতে হবে, হ্যাঁ, সেই জন্যই এই আজকের এই ভয়াবহ অবস্থা। দিন শেষে স্বস্তি মুরগি ও ডিমের দরে। ব্রয়লার 160 টাকা, সোনালী সর্বোচ্চ 280 এবং ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস 10 টাকায়। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। 650 কোটি টাকার লেনদেন ছাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে। এই নিয়ে সবশেষ 6 কার্যদিবসের 5 দিনই বেচাকেনা হলো 600 কোটি টাকা বা তারও বেশি পরিমাণের শেয়ারের। প্রায় 8 মাস পর গত 8 জুলাই এই বছর প্রথমবারের মতো 600 কোটির ঘর অতিক্রম করে ডিএসসির লেনদেন। এদিন লেনদেন হয় 601 কোটি টাকার শেয়ার। এর পরদিনই যা উঠে যায় 690 কোটিতে। লেনদেনের পাশাপাশি অব্যাহত রয়েছে সূচকের ঊর্ধ্বগতির ধারাও। 6 দিনের প্রধান সূচক 81 পয়েন্ট বাড়ার পাশাপাশি বাজার মূলধন বেড়েছে প্রায় 10,000 কোটি টাকা। গত অর্থ বছরের পুরো সময় জুড়ে নানা অস্থিরতা এবং আতঙ্কে অব্যাহত দরপতনের বৃত্তে আটকে ছিল দেশের পুঁজিবাজার। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24। দর্শক, কিছুটা বৈরী আবহাওয়ায় দেশের সবজির বাজারগুলোর কি খবর সেই তথ্য আপনাদের জানাতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন মৌলভীবাজার এবং গাইবান্ধা থেকে আমাদের সহকর্মী। মৌলভীবাজারে আছেন আব্দুর রব এবং গাইবান্ধায় আছেন আসাদুজ্জামান। শুরুতেই জানতে চাই সবজির বাজারে প্রভাব কতটা পড়েছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দুদিন পর কাঁচামরিচের দাম আবারও অনেকটাই বেড়ে গেছে। আপনার ওখানে কি অবস্থা? জি শরীফ, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের পশ্চিম বাজার এলাকায় এবং আমি এখানে এসে বাজারে যে সবজিগুলোর দাম আছে সেই সবজিগুলোর দাম আসলে বিভিন্নভাবে জানছিলাম এবং বিক্রেতারা আমাদের জানিয়েছেন যে বিগত কয়েকদিনের তুলনায় সবজির দাম তুলনামূলক একটু কমেছে। আমি যদি একটু সবজির বাজারটা একটু দেখাই এবং দামটা যদি একটু বলি, আমি বিক্রেতাদের সাথে আলাপ করে যেটা জেনেছি যে আজকে আলু কেজি 30 থেকে 25 টাকা এবং বরবটি 70 টাকা, ঝিঙ্গা 60 টাকা, চিচিঙ্গা 50 টাকা, শসা বেগুন এগুলো 60 থেকে 70 টাকা এবং শিম 200 টাকা এবং শাক প্রায় প্রতিটি বলা চলে 40 টাকায় বিক্রি হচ্ছে এবং কাঁচামরিচের কেজি 240 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি নিত্যপণ্যের অন্য পণ্যগুলোর দাম যদি একটু বলি, তেল প্রতি লিটার 190 টাকায় বিক্রি হচ্ছে, পেঁয়াজ 50 টাকা, পাশাপাশি হাঁসের যে ডিম রয়েছে সেই ডিমের প্রতি হালি বিক্রি হচ্ছে 65 টাকায় এবং মুরগ হচ্ছে যে 50 টাকায়। পাশাপাশি যে সবচেয়ে বেশি যে পণ্যটি চলে সেটি পোলট্রি মুরগ, সেই পোলট্রি মুরগও আমরা দাম জেনেছি এবং তারা জানিয়েছেন যে 155 টাকায় কেজিতে আসলে এই পোলট্রি মুরগ বিক্রি করা হচ্ছে। তো সব মিলে বলা চলে যে তারা যে দামটি বলেছেন সে তুলনামূলক দামটি অনেকটা কম। তবে একটা কথা এই জায়গায় বলতে চাই শরীফ, যে আসলে যে পাইকারি যে বাজার, সেই পাইকারি বাজার থেকে আসলে খুচরা বাজার পর্যায়ে এক একটি বাজারে আসলে এক এক ধরনের দাম নির্ধারণ করা হয়। ছোট ছোট বাজারগুলোতে আসলে সবজির দামগুলো অনেক বেশি হয়ে থাকে এবং বড় বাজারগুলোতে তুলনামূলক একটু কম দাম থাকে। শরীফ, ধন্যবাদ আপনাকে। যেতে চাই গাইবান্ধায়। মামুন, কাঁচামরিচের একটি উল্লম্ফন দেখতে পাচ্ছি আমরা সব জায়গায়। আপনার ওখানে কাঁচামরিচের দামটা জানতে চাইবো, পাশাপাশি অন্যান্য সবজির দর কি অবস্থা? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা শহরের যে পুরাতন বাজার, সেই পুরাতন বাজারের সবজির পাইকারি বাজারে আছি। তো এখানে কিন্তু গতকাল যে সবজিগুলোর আমদানি ছিল আজকেও সেরকম আমদানি থাকার কারণে কিন্তু এই সবজির বাজারে কিন্তু দাম কিন্তু ঠিক আছে। তো এখন আমি যদি আপনাকে জানাই যে বেগুন কিন্তু 40 টাকা কেজি বিক্রি করছে, পটল 32 টাকা কেজি, করলা 40 টাকা, আপনার হচ্ছে শসা হলো 50 টাকা,
এই যে শাক রয়েছে, যে শাকগুলো, সেই শাকগুলো আপনার যদি কথা বলি তো এগুলা যেটা আগে 10 টাকা করে মোটা পাওয়া যেত, সেই শাকগুলো কিন্তু আপনার হচ্ছে 15 টাকা 20 টাকা করে বিক্রি করা হচ্ছে। লেবু প্রতি হালি আপনার হচ্ছে 20 টাকা করে বিক্রি করা হচ্ছে। এছাড়া আপনার হচ্ছে বরবটি 30 টাকা, ঢেঁড়স 40 টাকা থেকে 30 টাকা এরকম, আর ঝিঙ্গা হলো 30 টাকা, আইখঞ্জন যেটা রয়েছে সেটা হলো 180 টাকা 200 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। পাশাপাশি টমেটো 180 টাকা এবং গাজর 160 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। কাঁচা কলা আপনার 40 টাকা প্রতি হালি। এছাড়া যে লাউ রয়েছে, প্রতি লাউয়ের যে পিস রয়েছে সেটা 40 টাকা দরে বিক্রি করা হচ্ছে। তো কাঁচামরিচের কথা যদি আপনাকে জানাই যে গতকাল কিন্তু কাঁচামরিচ 200 টাকা করে কেজি ছিল। এখানে সরবরাহটা কম ছিল দেখে এখানে আপনার হচ্ছে 40 টাকা 200 টাকা করে কেজি বিক্রি করা হয়েছে। আজকে আমদানি কাঁচামরিচের বেশি হওয়া এবং বৃষ্টি কিন্তু চলছে, সে কারণে কিন্তু আজকে কোথাও কোথাও 200 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, পাশাপাশি কোথাও 160 টাকা দরে কেজি বিক্রি করা হয়েছে। এছাড়া যদি আমি আপনাকে অন্য সবজির কথা বলি, এগুলি আমি বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলেছে আমদানি বেশি সরবরাহ থাকলে তাহলে তখন সবজির বাজারে দাম কিন্তু কম থাকে, এবং যদি সবজির বাজারে আমদানিটা কম থাকে তাহলে দামটা বেশি হয়। তো আপনার হচ্ছে এছাড়া যে মুরগির বাজার বলেন বা আপনার মাছের বাজার বলেন, এগুলো কিন্তু আপনার হচ্ছে আগের তুলনায় কিন্তু এই সপ্তাহে দাম বেশি বিক্রি করা হচ্ছে। এই ছিল এখনকার মতো গাইবান্ধার সবজি বাজারের সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের সবজি বাজারের চিত্রগুলো আপনাদের দেখাচ্ছিলাম এবং আমাদের সহকর্মীরা তা যোগ দিয়েছিলেন আমাদের সাথে। নতুন ব্যবস্থাপনায় বদলে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত লিকার উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরো অ্যান্ড কোম্পানি। দক্ষ ব্যবস্থাপনা, নতুন পরিকল্পনা আর কঠোর নজরদারিতে বন্ধ হয়েছে চুরি আর দৌরাত্ম্য। গেল অর্থ বছরে প্রায় 120 কোটি টাকা মুনাফার পথে এই প্রতিষ্ঠানটি। কোভিডের পর থেকে বাড়তি শুল্ক সহ নানা জটিলতায় বিধিনিষেধ বাড়ে অ্যালকোহল আমদানিতে। বিপরীতে বাড়তি চাহিদার যোগানে দরকার হয় উৎপাদন বৃদ্ধি, সেদিকেই নজর দেয় কেরো অ্যান্ড কোম্পানি। নেওয়া হয় কারখানার পরিবেশ উন্নয়নে নানা পদক্ষেপ। কেরুর লিকার উৎপাদন কারখানায় সর্বোচ্চ সতর্কতা নিশ্চিতে পুরো ফ্যাক্টরি নেওয়া হয়েছে সিসি ক্যামেরার আওতায়। সতর্ক নিরাপত্তা রক্ষীরাও। বন্ধ হয়েছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানে চোরাকারবারি। এতদিন ড্রামে করে কান্ট্রি লিকারে পানি মেশানো হলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদনে গেল 22 মে থেকে বোতলজাত করা হয়েছে কেরুর কান্ট্রি লিকার। আগে আমরা ফরেন লিকার ম্যানুয়ালি উৎপাদন করতাম, এখন আমরা অটোমেশনে উৎপাদন করছি। আমাদের ফরেন লিকার এবং আশেপাশে যে ইউনিটগুলো ছিল এতে যেরকম চুরি চারটা হতো, এখন তার চেয়ে অনেকটা উন্নত হয়েছে। যেহেতু বাজারে চাহিদা পূরণ করতে পারছি, এখানে কোম্পানি একটা বড় রাজস্ব দিচ্ছে সরকারকে এবং কোম্পানি নিজেও লাভ করছে। অটোমেশন পদ্ধতিতে তৈরি হচ্ছে অ্যালকোহল, ডিনেচার্ড ও রেকটিফাই স্পিরিট, ফলে বাড়ছে উৎপাদন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, গেল অর্থ বছরেও প্রায় 120 কোটি টাকা মুনাফার প্রত্যাশা করছে তারা। সরকারের পরিকল্পনায় আধুনিকায়ন ও স্বচ্ছতার মাধ্যমে পণ্যের মান আরও উন্নত হবে বলেও জানান তিনি। সবার সহযোগিতায় আমরা এই দেশি মদের আমাদের বাজারজাত বোতলিং আমরা করতে পেরেছি এবং আমরা অতি শীঘ্রই এইটা বাজারে মানুষের যারা ভোক্তা আছে তাদের জন্য আমরা সরবরাহ করতে পারবো। বর্তমানে কেরো অ্যান্ড কোম্পানি আধুনিকায়নের দিকে এগিয়ে যাচ্ছে। 1938 সাল থেকে দেশি বিদেশি ব্র্যান্ডের লিকার প্রস্তুত করে আসছে চুয়াডাঙ্গার কেরো অ্যান্ড কোম্পানি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শুল্কের প্রভাবে বেড়েছে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার। দেশটির শ্রম বিভাগ জানিয়েছে, জুন পর্যন্ত বছরে ভোক্তা মূল্যস্ফীতি বেড়েছে 3.25%। মূলত ফেব্রুয়ারির পর এই হার বেড়েছে সবচেয়ে বেশি, যার প্রধান কারণ জ্বালানি ও আবাসন খরচ বৃদ্ধি। এদিকে মে থেকে জুন পর্যন্ত কফির দাম বেড়েছে 2.2%, লেবু 2.3%, খেলনা 1.8%, যন্ত্রপাতি 1.9% এবং পোশাকের দাম বেড়েছে 0.4% হারে। 1 আগস্ট থেকে ট্রাম্পের দেয়া শুল্ক কার্যকর হলে দাম বাড়ার এই ধারা সামনে আরও বাড়বে বলে বলছেন বিশ্লেষকরা। বিশ্বের প্রথম $4 ট্রিলিয়ন বাজার মূল্যের প্রতিষ্ঠান হয়ে উঠল মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া।
জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে বাড়ছে ডেটা সেন্টার নির্মাণ, আর তাতেই পোয়াবারো অবস্থা এনভিডিয়ার। শুধু তাই নয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় $44 বিলিয়ন, যা গেল বছরের একই সময়ের চেয়ে বেড়েছে 69%। প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে $4 ট্রিলিয়ন বাজার মূল্যের মাইল ফলক ছুঁয়েছে এনভিডিয়া। গেল কয়েক বছর ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উপর আগ্রহ বাড়ায় মার্কিন শেয়ার বাজারে বেশ শক্তিশালী অবস্থান চিপ নির্মাতা এই প্রতিষ্ঠানের। তথ্য বলছে 2023 সালের জুনে প্রথমবার $1 ট্রিলিয়ন ঘরে পা রাখে প্রতিষ্ঠানটি। জুন মাসের শেষ নাগাদ মাইক্রোসফট ও অ্যাপলকে পেছনে ফেলে বাজার মূল্যে শীর্ষে স্থান নেয় এনভিডিয়া। বছর জুড়ে ধারাবাহিক প্রচেষ্টায় কোম্পানিটির শেয়ার দর প্রায় 2.5% বেড়ে দাঁড়ায় $164। সেই সাথে বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় $44 বিলিয়ন, যা গেল বছরের একই সময়ের চেয়ে বেড়েছে 69%। ব্যবসা বাড়াতে 2023 সালে প্রতিষ্ঠানটি প্রতিটি দেশের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ডেটার মাধ্যমে এআই সেন্টার তৈরি করার কাজ শুরু করে। এমন ধারণাকে ইতিবাচকভাবে নেয় বিশ্বের প্রায় 20টি দেশ। এরই মধ্যে চলতি বছরের শুরুতে ইউরোপীয় কমিশন 5টি এআই গিগা ফ্যাক্টরি নির্মাণের জন্য $23 বিলিয়ন বিনিয়োগ করেছে। ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত এআই অবকাঠামো নির্মাণের চুক্তি সই করেছে, যাতে রাজস্ব আসতে পারে $200 বিলিয়ন। অত্যাধুনিক চিপের বাজারে প্রায় 90% নিজেদের দখলে রেখেছে এনভিডিয়া। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজন ছিল এটুকুই। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।